বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ফিরহাদ হাকিমের এক মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। সবচেয়ে অবাক হয়েছি আমরা এই কারণে যে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে ঘিরে তার প্রতিক্রিয়া দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহভাজন এই নেতাটি এখন প্রায় দলের মধ্যে একঘরে হয়ে গেছে। প্রশ্ন উঠেছে যে ফিরহাদ হাকিম কি সাম্প্রদায়িক? এই ফিরহাদ হাকিম, যিনি দুর্গাপুজো চেতলা সংঘের অগ্রণী সংঘের যিনি পুরোধা, যিনি চেতলাতে সবচেয়ে বড় দুর্গাপুজোটা করেন, দুর্গাপুজোর তিনি নেতৃত্ব দেন, যে পুজো মণ্ডপে উদ্বোধন করেন, যে পুজো মণ্ডপ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুজোতেও আছেন, ধর্মেও আছেন, ইসলামেও আছেন, ইসলামেতেও আছেন, দুটোতেই তিনি আছেন। এরকম একজন ব্যক্তি সাম্প্রদায়িক কথাবার্তা বলেছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার অর্থাৎ 14ই ডিসেম্বর যে অনুষ্ঠানটা ওরা প্রতি বছরই সেপ্টেম্বর মাসে করে থাকেন, ফিরহাদ 30 নামে একটা এনজিও, এই ফিরহাদ 30 একটা কোচিং সেন্টার, যে কোচিং সেন্টার মানে জয়েন্টের কোচিং দেয়, যে কোচিং সেন্টার প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা WBCS, IAS, IPS এবং UPSCর বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য ছেলে মেয়েদের প্রস্তুত করে দেন বা তাদেরকে কোচিং দেন। এবং এখানে বেশিরভাগ ছেলে মেয়েই পড়াশোনা করে সংখ্যা গুরু সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়। এটা আমি যদিই বলা যায় মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে সকল ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে বেছে নেয় এরা, এবং এই যে কোচিং সেন্টারটাকে পরিচালনা করার জন্য একটা গাইড আছে। সেই গাইডের যারা কর্মকর্তা, তার মধ্যে একজন খুব নামকরা একজন আমলা রয়েছেন। তো এই বিষয়টি হচ্ছে যে এই যে অনুষ্ঠানটায় গত বছর আমরা গিয়েছিলাম, আমরা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, এই অনুষ্ঠানটা খুব ভালো অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গত বছর সেপ্টেম্বরে ওরা ফিরহাদ হাকিমের এলাকায়, গার্ডেন রিচ এলাকায় যত শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে ওরা সংবর্ধনা দেয়, তাদেরকে একটা সম্মান জানায়। শিক্ষক দিবস উপলক্ষে করেন এটা। এবছরও করার কথা ছিল, কিন্তু আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত অনুষ্ঠান যখন বাতিল হয়েছে তখন এই অনুষ্ঠানটাও বাতিল হয়ে যায়। সেটা পরবর্তীকালে 14ই ডিসেম্বর অনুষ্ঠানটি হয়েছে। এটা হচ্ছে ঘটনা পরম্পরায়, এটাকে বলা হচ্ছে এডুকেশনাল কনফারেন্স বলা হচ্ছে। এই অনুষ্ঠানে মূলত মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা যারা কোচিং নেয় ওখানে তারা উপস্থিত ছিলেন। মূলত কোচিং সেন্টারের প্রচার এবং প্রসার করা ছিল এটা মূল উদ্দেশ্য। আর কোচিং সেন্টারটা মূলত গরিব ছেলেমেয়েদের জন্য, এবং সেখানে অধিকাংশ ছেলেমেয়েই প্রায় বিনা পয়সাতেই পড়াশোনা করেন বলে আমি যতদূর জানি না এর ভিতরে কোনো টাকা পয়সা নেওয়া হয় কি না এটা আমার জানা নেই, কিন্তু এইটুকু জানি যে অনেকেই ফ্রি পয়সায় পড়াশোনা করেন, মানে কোনো পয়সা করে লাগে না, তাদেরকে প্রস্তুত করে দেওয়া হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এবং জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রস্তুত করা হয়। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মূলত এই কোচিং সেন্টারে প্রচারের উদ্দেশ্যেই শিক্ষকদেরও কিন্তু সংবর্ধনাটা দেয়। যে সকল স্কুল, ওই যত স্কুল আছে, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো আছে, তাদের যে নিয়ে আসা হয় শিক্ষক শিক্ষিকাদের বা প্রধান শিক্ষকদের, এই সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে ওই কোচিং সেন্টারের প্রচার প্রসার হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন সেটা বলেছে যে আল্লাহর রহমত থাকলে আমরা 33% থেকে 17% ভারতে আছি, বাংলায় 33% আছি, আমরা একদিন সংখ্যা গুরুদের হারিয়ে দেবো। কিসে? তালিম মানে হচ্ছে শিক্ষা গ্রহণ করলে। আপনারা যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন যেমন তালিমের কথা বলেছে, তালিম মানে শিক্ষা গ্রহণ করার কথা বলেছে, তালিম শিক্ষা গ্রহণ করার কথা বলেছে। এবং এখানে মূলত গরিব ঘরের ছেলে মেয়েরাই পড়ে। একটা সম্প্রদায় যারা পিছিয়ে পড়েছে তাদেরকে যদি সামনের সারিতে তুলে আনা হয়, তাদেরকে যদি উদ্দীপ্ত করা হয়, তাদেরকে যে মোটিভেশনাল স্পিচ দেওয়া হয়, সেটাই যদি অপরাধ হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা তৃণমূল কংগ্রেসের কাছে, সেটা আমাদের কিছু বলার নেই। কিন্তু একটা বিষয় এখানে, যে এই প্রসঙ্গে আমি এটুকু বলতে পারি, ওদিনের বক্তব্য যে ভিডিও আমি দেখেছি, যে ভিডিও আমি পর্যালোচনা করেছি, তাতে এটা পরিষ্কার যে ওখানে ফিরহাদ হাকিম এমন কিছু কথা বলেননি যেটাকে সাম্প্রদায়িক বলা যেতে পারে। তার তুলনায় তো আপনার
শুভেন্দু অধিকারী অনেক বড় বড় কথা বলেন। বিরোধী দলের নেতা হিসাবে সাংবিধানিক পদে বসে তিনি সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষোদাগার করছেন, তখন আপনারা নীরব দর্শক হয়ে আছেন। মিডিয়াও নীরব দর্শক হয়ে আছে। মিডিয়া একবারও প্রশ্ন তুলছেন না। ফিরাদের বেলায় যত প্রশ্ন। যাই হোক, আবার প্রশ্ন তুলছেন হুমায়ুন কবিরের মতো নেতা, যিনি বলছেন আমরা ৭০ তোমরা ৩০, অর্থাৎ আমরা মুর্শিদাবাদের ৭০% তার ৩০%। আবার এই মানে হুমায়ুন কবির বলছেন আমি বাবরি মসজিদ তৈরি করব। বাবরি মসজিদ তো আর তৈরি করা যায়, এটা বলে যাচ্ছেন। তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই তৃণমূল কংগ্রেসে। ফিরাদ কেন নিশানাই? প্রশ্নটা হচ্ছে ফিরাদ কেন নিশানাই? প্রশ্নটা হচ্ছে ফিরাদ কি সাম্প্রদায়িক? প্রশ্নটা হচ্ছে, তাহলে আমাদের প্রশ্ন আপনাদের কাছে জানতে চাইছি, ফিরাদ কি সত্যিই সাম্প্রদায়িক? ফিরাদ কেন নিশানাই? প্রথমত, ফিরাদ সাম্প্রদায়িক ব্যক্তিত্ব নন। ফিরাদের মা মনিকা বন্দ্যোপাধ্যায়। ফিরাদের বাবা যিনি ছিলেন, তিনি কলকাতা হাইকোর্টে কর্মরত ছিলেন। তো ফিরাদ হাকিমের পরিবার, ফিরাদ হাকিমের আত্মীয় স্বজনদের মধ্যে অধিকাংশই হিন্দু পরিবারে বৈবাহিক সুতাদের সম্পর্ক রয়েছে। তো ফিরাদ হাকিম তার পরিবারের চাল চলন, তাদের মধ্যে হিন্দু মানে ইসলামিককরণ যতটা না বেশি, তার চেয়ে বেশি আমাদের অমুসলিমদের যে ধ্যান ধারণা নিয়ে চলে, সেটাই তার মধ্যে প্রভাব বিস্তার করেছে। তিনি পুজোও করেন, তিনি জুম্মার নামাজটা পড়েন, শুক্রবারে জুম্মার নামাজ পড়েন। ওয়াকাফ এস্টেট ওখানে আছে, সেই ওয়াকাফ এস্টেটের দেখভাল সূত্রেই ওনার বাড়ির পাশে একটা মসজিদ আছেন, সেখানে প্রতি শুক্রবার উনি নামাজ পড়েন। তো এই হচ্ছে ফিরাদ হাকিম। ফিরাদ হাকিম এর মধ্যে সাম্প্রদায়িক কোথাও সাম্প্রদায়িকতা আছে বলে আমি বিশ্বাস করি না, এবং তিনি বিশেষ করে তার আমলে কোনো মুসলিম বেশি প্রিভিলেজ পেয়েছে এটাও আমি বিশ্বাস করি না, বা আমার চোখে পড়েনি। যদি কারো পড়ে থাকে তারা আমাকে জানাতে পারেন। দ্বিতীয়ত, ফিরাদ হাকিম নিশানাই কেন? ফিরাদ হাকিম নিশানা হচ্ছে একটাই কারণে, ফিরাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে থাকুক এটা চান না। এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চান, বাকিরা চান না। অতএব একটা ইস্যু পেয়েছেন যখন, তাকে এবার তার পেছনে লেগে যাওয়া হোক, সেটাই হচ্ছে মূল কথা। একটা পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য গঠিত কোচিং সেন্টারের অনুষ্ঠানে গিয়ে পিছিয়ে পড়া সম্প্রদায়কে বা সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য তাদেরকে উদ্দীপ্ত করার লক্ষ্য নিয়ে তিনি যে বক্তব্যটা রেখেছেন, সেই বক্তব্যের মধ্যে কোনো সাম্প্রদায়িককরণ আছে বলে আমার মনে হয়নি। বরং এই ফিরাদ হাকিম কয়েক মাস আগে ওখানে একটা ওই ধনধান্যের মঞ্চেই একটা ইসলামিক জলসা ছিল, মানে ইসলাম মৌলানাদের একটা অনুষ্ঠান ছিল, যেখানে মানে পার্টিকুলারলি সেখানে সবাই ছিলেন মানে মৌলানা, সবাই ছিলেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিত্ব। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি যে কথাটা বলেছিলেন যে তাদের দুর্ভাগ্য যে তারা মানে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি বা যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেনি, এইটাকে সাম্প্রদায়িক বলা যেতে পারে, এবং তাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই কথাটার মধ্যে খানিকটা সাম্প্রদায়িকরণ থাকলেও থাকতে পারে, কিন্তু শনিবারের বক্তব্যে সেই সাম্প্রদায়িকরণ আমার চোখে পড়েনি বা আমার মনে হয়নি। তার সত্ত্বেও ফিরাদ হাকিম টার্গেট হচ্ছে একটাই কারণে, বাংলাদেশের ইস্যুতে যেভাবে বিজেপি এ রাজ্যে হিন্দু ভোটকে মেরুকরণ করার চেষ্টা করছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে ফিরাদ হাকিমকে নিয়ে মুর্শিদাবাদের মুসলিম তৃণমূল নেতাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ দানা বেঁধে আছে, সেই ক্ষোভটাকে চাপা দেওয়ার জন্য, সেই ক্ষোভটাকে প্রশমিত করার লক্ষ্যে বিধানসভা ভোটের আগে ফিরাদ হাকিমের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আমার কাছে খবর আছে বা আমি জানি, তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতা মুর্শিদাবাদের, তেনাকে ডেকে বলা হয়েছিল যে আপনি এত উল্টোপাল্টা কথা বলছেন কেন? তিনি পরিষ্কার বলেছেন যে আপনি আগে ফিরাদেরকে হস্তক্ষেপ করতে বারণ করুন মুর্শিদাবাদে, তা না হলে আমি বলে যাব। এই হচ্ছে ইতিহাস। আর ৩ নম্বর কথা হচ্ছে, ফিরাদ হাকিমের কিছুই হবে না, কারণ ফিরাদ হাকিমকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ স্নেহভাজন। আর সেই সঙ্গে বিধানসভা নির্বাচনের আগে
ফিরাদের ঘায়ে হাত দিতে সাহস পাবে না তৃণমূল নেতৃত্ব। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।